স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিতর্ক আওয়ামী লীগের সৃষ্টি। মন্তব্য সালাউদ্দিনের, শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না বললেন বিএনপি মহাসচিব। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। রাঙামাটি থেকে চট্টগ্রামে এনসিপির পদযাত্রা কক্সবাজারের সত্য উন্মোচন করায় পথে পথে বাধা দেওয়ার অভিযোগ নাহিদ ইসলামের। 1971 সালে এই চট্টগ্রাম থেকেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ফলে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার দুয়ার, আমাদের সার্বভৌমত্বের দুয়ার। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় 4টি হত্যা মামলা, আসামি প্রায় 5,500। হচ্ছে না গণগ্রেফতার, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিশ্রুত সময় অনুযায়ী সরকার নির্বাচন দেবে এমন প্রত্যাশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন করতে চায় তার দল। এছাড়া জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজক জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার, যেখানে প্রত্যেক শহীদের নাম অনুসারে একটি করে গাছের চারা রোপণ করা হয়। শহীদ আবু সাইদের নামে নিম গাছের এই চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান এমন শিরোনামে আলোচনা অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের স্মৃতি আলাপ তুলে ধরেন। আবেগ আপ্লুত মির্জা ফখরুল বললেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। বিএনপি মহাসচিব আক্ষেপ করেন, 5 আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত না হওয়ায় যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে, রাজনৈতিক কাঠামো তৈরি হবে, আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারবো। বহুমাত্রিক মত থাকবে, কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। এবছর সারা দেশে 10 লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি, জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিতর্ক সৃষ্টি করেছে আওয়ামী লীগ, সে পথে হাঁটবে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় টিএসসি মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, দাবি আদায়ের জন্য আর যেন রক্ত দিতে না হয় সেজন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে বলে অভ্যুত্থান নিয়ে যেন চেতনা ব্যবসা না হয়, একমাত্র দাবিদার যেন কেউ হতে না চায়। সবার অংশগ্রহণেই অভ্যুত্থান হয়েছে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, সবাই মিলে বিজয় উদযাপন করা হবে, শহীদদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে। স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে। সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব, আমরা করতে পারি। সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সব রাজনৈতিক দল ও পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাঙামাটিতে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য দরকার। চট্টগ্রামের পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, নানা পরাশক্তি চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র করছে। জুলাই আন্দোলনের উত্তপ্ত নগরী চট্টগ্রামে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 20তম দিন। নগরীর বহদ্দারহাট থেকে শুরু হয় পদযাত্রা। চট্টগ্রামের জুলাই শহীদদের ছবি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে এনসিপি সমর্থকরা।
ঢাকঢোল আর জুলাইয়ের রক্তে আগুন ধরা সেসব স্লোগানে মুখরিত তখন চট্টগ্রামের রাজপথ। নগরীর বিপ্লব উদ্যানে পথসভায় অংশ নেয় কেন্দ্রীয় নেতারা, স্মরণ করেন ২৪ জুলাইয়ের চট্টগ্রামকে, বার্তা দেন ভবিষ্যতে আত্মমর্যাদার চট্টগ্রাম বিনির্মাণের। সদস্য সচিব আখতার হোসেন গোপালগঞ্জে হামলা নিয়ে কথা বলেন। গোপালগঞ্জের ঘটনায় অনেকে সহিংসতার কথা বলে, আমরা বলি সন্ত্রাসী হামলাকে সহিংসতা বলার অপসত্য অসত্য চেষ্টা আপনারা করবেন না। ঐক্যমত্য কমিশনের কাছে আমরা আহ্বান রাখি, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থায় মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নানা পরাশক্তি চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র করছে। 1971 সালে এই চট্টগ্রাম থেকেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের কালুরঘাট থেকে এই স্বাধীনতার ঘোষণা এসেছিল। ফলে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার দুয়ার। চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানান পরশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে। এর আগে সকালে পদযাত্রা যায় লালপাহাড়ের জেলা রাঙ্গামাটিতে। জুলাই আন্দোলনে অংশ নেয়া পাহাড়ি শিক্ষার্থী, স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে এ পদযাত্রা। পুরোটা জুড়ে চোখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। বনরূপা পুলিশ বক্স প্রাঙ্গণে পথসভায় পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য সাম্য, মানবিক মর্যাদার দেশ গড়ার প্রত্যয় জানায় নাহিদ, সার্জিস, হাসনাত, জারা, পাটোয়ারি ও সামান্তারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বছরের পর বছর পাহাড়ে যে অশান্তি ও বিভেদ জিয়ে রাখা হয়েছে তা নির্মূল করবে এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য দরকার, বলেন নাহিদ। পুরনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই। আমরা যদি কোনো সমালোচনা থাকে, সেই সমালোচনা আমরা গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রকাশ করে, সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই। আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে দিনের শুরুতে চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই শহীদ ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান সেল গঠন করা হচ্ছে। আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, চট্টগ্রাম। দিনভর আলোচনা হলেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। ফলে বিভিন্ন দলের প্রস্তাবের ভিত্তিতে কমিশনের পক্ষে দেয়া হয় নতুন প্রস্তাব, যা নিয়ে আলোচনা হবে মঙ্গলবার। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের বৈঠক শেষে এসব কথা জানান রাজনৈতিক দলের নেতারা। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, কমিশন সংশোধিত সমন্বিত প্রস্তাব করেছে, যার অধিকাংশ বিষয়ে একমত হয়েছে সব দল। আলী রিয়াজ বলেন, 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা করছে ঐকমত্য কমিশন। রোববার তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তির সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হবার বিষয়ে অধিকাংশই একমত পোষণ করেছে। যদিও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে ভিন্নমত আছে কিছু রাজনৈতিক দলেরও। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে। ছোটোখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা সেটা যার যার দলীয় ফোরামে আলোচনা করে আগামীকালকে পরশুদিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন। যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে। সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, কিন্তু দেয়ার শুড বি রিপ্রেজেন্টেশন ফ্রম অল দি পার্টিজ। আমরা আশা করি আলাপ আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা ঐক্যমতের জায়গাটাই
আমরা আসতে পারবো। গোপালগঞ্জে সহিংসতায় প্রাণহানির ঘটনায় পুলিশ বাদী হয়ে 4টি হত্যা মামলা দায়ের করেছে। সদর থানায় করা এসব মামলায় মোট আসামি ৫,৪০০ জন। এ নিয়ে সহিংসতার ঘটনায় মামলার সংখ্যা দাঁড়ালো ৮টি। এখন পর্যন্ত ৩১০ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাত ৮টার পর থেকে জেলায় ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এর আগে কারফিউ তুলে নেওয়ার পর রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। শহরে জোরদার আছে নিরাপত্তা। গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি করা হয় কারফিউ। গতকাল তা শিথিল করা হয়। গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে না। যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। সচিবালয় আইন শৃঙ্খলা ও কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সেনাবাহিনীর গুলি করার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচনে কোনো অসুবিধা হবে না। তিনি আরও বলেন, গণতন্ত্রের মত প্রকাশের ক্ষেত্রে অশালীন বক্তব্য বা কাউকে আক্রমণ করে কথা বলার সুযোগ নেই। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। উইকেট বুঝে খেলেই মিলেছে সাফল্য, দাবি টাইগারদের ম্যাচ জয় নায়ক পারভেজ ইমনের। ৫৬ রানের ইনিংসে মারা ৫-৬-এর মধ্যে এক হাতে মারা ছক্কাকেই দিলেন সেরা স্বীকৃতি। প্রশংসা করেছেন রেকর্ড বোলিং করা মুস্তাফিজুর রহমানের। ঋষভ পন্থের এক হাতে মারা ছক্কা বিখ্যাত। সেই একই ধরনের ছক্কা মারলেন পারভেজ হোসেন ইমন এবং তার কাছে এই ছক্কাটাই এই ম্যাচের সেরা। নিশ্চিতভাবেই দর্শকরাও তার এই ছক্কায় মুগ্ধ হয়েছেন। পুরো ম্যাচেই মুগ্ধতা ছড়িয়েছেন ইমন। 5টা ছক্কা মেরেছেন এবং প্রেস কনফারেন্সে এসে ইমন বলেছেন যে শুধু তিনি নন কিংবা শুধু তানজিদ হাসান তামিম নন, দলের যে শেষ ব্যাটার, দলের যে 11th ব্যাটার, তিনিও ছক্কা মারতে পারদর্শী। অবশ্যই টি-20 খেলতে হলে এখন এই অ্যাবিলিটিটা থাকতেই হবে। আর আল্লাহর রহমতে আমাদের টিমের সবারই এই অ্যাবিলিটিটা আছে। একদম লাস্ট যে ব্যাটসম্যানটা আছে ওরও এই অ্যাবিলিটিটা আছে যে 6 মারার। সো এটা আমাদেরকে অনেক উপকার ভালো দিচ্ছে এবং এটা আরও যত বেশি অ্যাডাপ্ট করতে পারবো আমাদের জন্য ভালো হবে। এই ম্যাচে পারভেজ ইমন মেরেছেন 5টা ছক্কা। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার বন্ধু তানজিদ হাসান তামিম মেরেছেন 6টা ছক্কা। দুজনের মধ্যে ছক্কা নিয়ে যেন একটা মধুর প্রতিযোগিতা আছে এবং প্রেস বক্সে এই আলোচনাটাও হয়, যেদিন ইমন পারেন না সেদিন তানজিদ তামিম পারেন, যেদিন তানজিদ তামিম পারেন না সেদিন ইমন পারেন। সবশেষ 2 ম্যাচে সেটাই প্রমাণিত হলো। আপনারা যদি বলেন তাহলে ভালো, কারণ একজনকে না একজনকে খেলতেই হবে। আর টি-20টা স্পেশালি যেদিন সেট হয় ওকে এরকম একটা স্কোর করলে আমাদের জন্য ইজি ম্যাচ জিতা। আন্তর্জাতিক টি-20তে 4 ওভারে সবচেয়ে কম রান দেয়া বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান। এই 22 গজে মাত্র 6 রান দিয়েছেন তিনি 4 ওভারে, 2টা উইকেটও নিয়েছেন। সেই মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ এই ম্যাচের অন্যতম নায়ক ইমন। পাশাপাশি তার মতে ফিজ বাদেও বাকি বোলাররা ভালো করেছেন বলেই পাকিস্তানকে 110 রানে অল আউট করা গেছে। খুব ভালো বল করছে মুস্তাফিজ ভাই, খুব ভালো বল করছে। আদার্স বোলারও অনেক ভালো করছে, যার কারণে হচ্ছিল আমরা ওদেরকে কম রানে বুক করতে পারছি। আর্লি 2 উইকেট পড়ার পর উইকেট বুঝে খেলার চেষ্টা করেছেন ইমন এবং তাতেই জয় নিশ্চিত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। চট্টগ্রামে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা 6:30টার দিকে নগরীর নিউ মার্কেট মোড়ে ঘটনা ঘটে। বাসটির চালক, যাত্রী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রওনা দিয়ে নিউ মার্কেট মোড়ে পৌঁছে যাত্রী নামাচ্ছিল বাসটি। এ সময় হঠাৎ পেট্রোল বোমার মতো কিছু একটা ছুঁড়ে মেরে পালিয়ে যায় দুর্বৃত্ত। বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্ক সৃষ্টি হয়। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রোববার সন্ধ্যা থেকে শ্রীপুরের মহাসড়কের জৈনাবাজার এলাকা অবরোধ করে রাখে কারখানা শ্রমিকরা। অবরোধকারীরা জানায়, গত মাসের বেতন এখনো পরিশোধ করেনি এ ইয়ান স্পিনিং মিলস লিমিটেড।
এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে কারখানার আসবাবপত্র ভাঙচুর করে সেসব মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জেলা পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় 3 ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ফুলের শ্রদ্ধায় বিদায় নিলেন বরেণ্য ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান। রোববার বিকেলে হামিদুজ্জামান খানের মরদেহ আনা হলে শেষবারের মতো তাকে দেখতে চারুকলায় ভিড় করেন তার সহকর্মী, স্বজন, শিক্ষার্থীরা। ফুলের শ্রদ্ধা জানান গুণী এই শিল্পীর প্রতি। ভাস্কর্য হামিদুজ্জামান খানের প্রধান শিল্প মাধ্যম হলেও জলরঙের ছবিতেও বিশেষ পারদর্শিতা ছিল তার। ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 15 জুলাই হাসপাতালে ভর্তি হন হামিদুজ্জামান খান। রোববার সকালে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সেখানেই আজ দাফন হবে।